হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইএলটিএস রিডিং এর ওয়ান অফ দ্য হার্ডেস্ট টু সলভ অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ফিয়ার্ড কোয়েশ্চেন টাইপস ম্যাচিং হেডিংস নিয়ে। সো ম্যাচিং হেডিংসটা কি? ম্যাচিং হেডিংস হচ্ছে আপনার কিছু প্যারাগ্রাফ দেওয়া থাকবে, ওটার থেকে এবং কিছু অ্যাপ্রোপ্রিয়েট টাইটেলস বা হেডিংস দেওয়া থাকবে, আপনার সেই প্যারাগ্রাফগুলোর সাথে সেই টাইটেলস বা হেডিংসগুলো ম্যাচ করতে হবে। সাপোজ আপনার এখানে এ বি সি ডি এরকম ই এফ কতগুলো প্যারাগ্রাফ দেওয়া আছে এবং ওখানে আই এরকম 2, 3 ইন রোমান নিউমেরিক্যাল সিস্টেমস আপনার হচ্ছে কিছু টাইটেলস দেওয়া আছে। আপনার কি করতে হবে? প্যারাগ্রাফ এর সাথে সাপোজ টাইটেল আই, প্যারাগ্রাফ বি এর সাথে সাপোজ টাইটেল 2, এটা হচ্ছে আপনার ম্যাচ করতে হবে। সো এটা কি? ম্যাচ ইচ প্যারাগ্রাফ সেকশন এ বি সি টু ওয়ান হেডিং আই 2, 3। একটা প্যারাগ্রাফের সাথে একটা হেডিং ম্যাচ করতে হবে। ওকে, হেডিংস গুলা কি? হেডিংস হচ্ছে হেডিংস ডিসক্রাইব দ্য মেইন আইডিয়া, দ্য ইউজুয়ালি মোর হেডিংস দেন প্যারাগ্রাফস। ওকে, হেডিংস গুলা হচ্ছে মেইন আইডিয়াটা ডিসক্রাইব করে এবং প্যারাগ্রাফের থেকে বেশি পরিমাণ হেডিং সাধারণত থেকে থাকে। সো দিস ইজ ওয়ান অফ দ্য টু কোয়েশ্চেন টাইপস যেখানে হচ্ছে আমরা প্যাসেজ গুলা আগে পড়ি রাদার দেন রিডিং দ্য কোয়েশ্চেন ফার্স্ট। এই কোয়েশ্চেন টাইপে আমরা হচ্ছে প্যাসেজ গুলা আগে পড়ি। In this question type, read the passage first because it helps you remember the text, making it easier to answer other questions too. এক্ষেত্রে কি হয়? আপনি যদি আগে থেকে প্যাসেজগুলা পড়ে রাখেন, আপনার other types of questions, suppose true, false, not given, yes, no, not given, এই টাইপের questions and like fill in the gaps and matching contents, এই টাইপের questions solve করাটা easier হয়। ওকে, হেডিংস লিস্ট ইজ আনঅর্ডার রিলেটিভ টু দ্য টেক্সট, মানে হচ্ছে টেক্সটের সাথে হেডিংস লিস্টগুলো আনঅর্ডার। তার মানে কি? প্যারাগ্রাফ এর সাথে আপনার আই ম্যাচ হবে, প্যারাগ্রাফ বি এর সাথে 2 ম্যাচ হবে, এমন কোনো নিশ্চয়তা আগে থেকে দেওয়া নেই। এটা র্যান্ডমাইজ থাকে, মানে র্যান্ডমলি একটার পর একটা আসবে। তারপরে হচ্ছে sometimes you need to match only a subset of paragraphs B to G, follow the instructions exactly. কখনো কখনো এমন হতে পারে যে আপনার A থেকে G এর বদলে শুধুমাত্র B থেকে G প্যাসেজগুলা ম্যাচ করতে হতে পারে। সো এই ক্ষেত্রে আপনার একটু কেয়ারফুল থাকতে হবে যে প্যারাগ্রাফ এটা হয়তো অলরেডি করে দেওয়া আছে, এটা আই অথবা একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দেওয়া আছে। আপনার বাকিগুলা করতে হবে। অনেক সময় মানুষজন কি করে? শুধু প্যারাগ্রাফ এটা পড়ে টাইম ওয়েস্ট করে। সো এটা যাতে আপনি না করেন, এটার প্রতি কেয়ারফুল থাকতে হবে। ওয়েল, লেটস মুভ অন। এখানে চলুন কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা যাক। তো প্যারাগ্রাফে হচ্ছে প্যাসেজগুলোতে obviously হচ্ছে আপনাকে এক্সাক্ট ওয়ার্ডস দিবে না হেডিং এর সাথে। কিছু সিনোনিমস ইউজ করবে। ফর এক্সাম্পল, কন্ট্রাস্ট বা শিফট বোঝানোর জন্য however, yet, although, whereas, despite, in contrast, on other hand, এই টাইপের ওয়ার্ডস গুলা ইউজ করবে। এই ওয়ার্ডস গুলা বা এই টাইপের ওয়ার্ডস গুলা কিন্তু আপনারা রাইটিং এও কাজে লাগাতে পারেন কন্ট্রাস্ট বোঝাতে। আপনারা চাইলে এই স্লাইডটার একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন for your usage later. Causal effect বোঝাতে because, since, therefore, thus, as a result, consequently, leads to এই টাইপের ওয়ার্ডস ইউজ করা হবে। প্রবলেম সলিউশনের ক্ষেত্রে ইউজ করা হবে চ্যালেঞ্জ, ড্রব্যাক, রেমেডি, সলিউশন, অ্যাড্রেস, ট্যাকল, এই টাইপের ওয়ার্ডস। ইভালুয়েশন বা যাচাইকরণের ক্ষেত্রে কি ওয়ার্ডস ইউজ করা হবে? অ্যাডভান্টেজ, বেনিফিট, রিস্ক, ড্রব্যাক, ক্রিটিক্স, প্রপোনেন্টস। ক্রিটিক্স, প্রপোনেন্টস মানে কি? যারা কোনো কিছুর সমালোচনা করেন বা কোনো কিছুর এগেইনস্ট এ বলেন বা কোনো কিছুর উপর ওনাদের কোনো অপিনিয়ন দেন, তারা হচ্ছে ক্রিটিক্স বা প্রপোনেন্টস। ক্রনোলজিক্যালি হচ্ছে যদি কোনো কিছু বোঝাতে যান তাহলে কি ওয়ার্ডস ইউজ করতে হবে বা কি ওয়ার্ডস ইউজ করা হতে পারে প্যারাগ্রাফে, সেটা হচ্ছে ফার্স্ট, দেন, সাবসিকুয়েন্টলি, প্রিভিয়াসলি, ওভার টাইম, স্টেজেস। সো এই টাইপের ওয়ার্ডস যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন একটা টাইমিং ফ্রেমের কথা বোঝানো হয়েছে। একটা টাইম ফ্রেমের কথা বোঝানো হয়েছে। এমফাসিস বা সামারির ক্ষেত্রে কি ওয়ার্ডস ইউজ করা হবে? এই ওয়ার্ডস গুলো অ্যাকচুয়ালি ইম্পোর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যায় প্যারাগ্রাফের শেষে এই ওয়ার্ডস গুলা দিয়ে কিছু একটা মিন করে। মানে ধরেন ওই প্যারাগ্রাফে একটা শর্ট সামারি দিয়ে দিল এবং আপনি যদি জাস্ট ওইটা ইউজ করেও একটা ম্যাচিং হেডিং করতে পারেন। ইউজুয়ালি এটা হয় না, বাট কখনো এটা হয়ে থাকে। সো এই টাইপের ওয়ার্ডস গুলা একটু বেশি ইম্পোর্টেন্ট। এগুলো কি? ইনফ্যাক্ট, ইনডিড, ওভারঅল, ইন সাম, অর দিস, অর দিস সাজেস্টস, মিনস। সো এই টাইপের ওয়ার্ডস থাকলেই বুঝবেন যে এটা একটা সামারি করে বলা হয়েছে কোনো কিছু। আচ্ছা, চলুন কিছু কমন ট্র্যাপস নিয়ে কথা বলা যাক। কমন ট্র্যাপস কি? মানে যেই টাইপের অসুবিধা বা যেই টাইপের সমস্যায় স্টুডেন্টরা পড়ে while solving these types of questions. তো প্রথমত হচ্ছে কিওয়ার্ড ট্র্যাপ।
শেয়ার ওয়ার্ডস উইদাউট দ্য মেইন আইডিয়া। অনেক সময় দেখা যায় যে কিছু হেডিংয়ে থাকে যে মেইন আইডিয়া বাদে কিছু আম হচ্ছে সেম কিওয়ার্ড ইউজ করে কিছু হেডিং দেওয়া থাকে। ধরেন একটা প্যারাগ্রাফে আপনি মিল্ক, ঠিক আছে? টি এই টাইপের কিওয়ার্ড পেলেন। কিন্তু দেখা যাচ্ছে অন্য একটা হেডিং এ যেটা কিনা কনটেক্সচুয়ালি ওই প্যারাগ্রাফের সাথে রিলেটেড না, এই টাইপের কিওয়ার্ডস ইউজ করেছে। তো আপনি ধরে নিতে পারেন যে এটাই হচ্ছে ওটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হেডিং, বাট এটা নাও হতে পারে। ঠিক আছে? ওকে, লেটস মুভ অন। তারপরে বলছে ডিটেইল বায়াস, চুজিং a heading that describes an example rather than the paragraph's purpose। মানে এমন একটা হেডিং আপনি চুজ করে বসলেন যেটা কিনা জাস্ট একটা এক্সাম্পল নিয়ে কথা বলছে rather than the paragraph's whole point। মানে একটা প্যারাগ্রাফের মধ্যে কি আন্ডারলাইং মিনিং আছে সেটা দিয়ে আপনার যে হেডিংটা চুজ করার কথা আপনি সেটা না করে প্যারাগ্রাফের মধ্যে প্রোভাইডেড একটা এক্সাম্পলের উপর বেস করে একটা হেডিং আপনি ওটা চুজ করে বসলেন। সো কাজেই এটা যাতে না করেন এটার জন্য আপনার অনেক বেশি অ্যাটেনটিভ থাকতে হবে। দেন স্কোপ মিসম্যাচ কি হতে পারে অনেক সময় যে কিছু হেডিংস থাকতে পারে টু ব্রড অর টু ন্যারো ফর দ্য প্যারাগ্রাফ। মানে ওই প্যারাগ্রাফের কনটেন্টের বা ওই প্যারাগ্রাফের সমস্ত ইনফরমেশন ওই হেডিং এ আসতেছে না, বা অনেক বেশি ব্রড বা গ্লোবাল হয়ে যাচ্ছে, বা অনেক বেশি ন্যারো হয়ে যাচ্ছে, বা মানে সংকীর্ণ হয়ে যাচ্ছে, তাহলে ওই টাইপের হেডিংও এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। এটাও ক্রস আউট করতে হবে আপনার। দেন গ্লোবাল সাউন্ডিং হেডিংস used incorrectly for a single paragraph। মানে কিছু হেডিংস আপনার কনফিউজ করার জন্য দেওয়া হতে পারে যেটা কিনা প্রায় সবগুলা প্যারাগ্রাফের জন্যই হচ্ছে অ্যাপ্লিকেবল। মানে গ্লোবাল সাউন্ডিং টা ওভারঅল একটা মানে জিস্ট দিবে হোল যে আপনি যে প্যাসেজ গুলা পড়ছেন সেগুলা। তো এটা obviously একটার জন্য হেডিং হতে পারে না। তো এটা obviously ক্রস আউট করবেন। The next thing is absolutes versus hedging। সো এটা বলতে কি বুঝায়? এটা বলতে কি বুঝায়? যে কিছু হেডিংস থাকে যে যেখানে অলওয়েজ অর নেভার এই টাইপের হচ্ছে কশাস, মানে এই টাইপের হচ্ছে সার্টেন ল্যাঙ্গুয়েজেস ইউজ করা থাকে। সো আপনি দেখা যায় যে আপনি হয়তো জিস্ট বা ওই মিনিংটা আসছে কিন্তু এখানে অলওয়েজ বা নেভার ইউজ করার কারণে হেডিংটার মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন দো যে কিছু ইনফরমেশন আপনার প্যারাগ্রাফ থেকে ওই হেডিং এ চলে আসছে। সো এই ক্ষেত্রেও কেয়ারফুল থাকতে হবে যে অলওয়েজ নেভার এই টাইপের ওয়ার্ড দেখলে আপনার অলওয়েজ লুক আউট করতে হবে যে এটা আদৌ অ্যাকচুয়াল প্যারাগ্রাফের হেডিং কিনা। ঠিক আছে? দেন কখনো যদি মনে হয় যে ২ টা প্যারাগ্রাফেরই একটা মানে হেডিং আপনার ফিট করছে, তাহলে কি করবেন? যে ফাংশনালিটির উপর বেস করে আপনার হচ্ছে ডিফারেনশিয়েট করবেন। নট টপিক ওভারল্যাপ। মানে টপিকটা যেখানে ওভারল্যাপ করছে সেটার মধ্যে দিয়ে আপনি হেডিংটা ম্যাচ করতে যাবেন না। মানে ২ টা প্যারাগ্রাফের মধ্যে তো কিছু ইনফরমেশন ওভারল্যাপ করবে। মানে ২ টা জায়গাতেই সেম ইনফরমেশন আসবে। ওইগুলোর উপর বেস না করে ফাংশনালিটির উপর বেস করে আপনি হচ্ছে হেডিংটা সিলেক্ট করবেন। ওকে। সো কিছু অ্যাডভান্স ট্যাকটিক্স দেখা যাক। কিছু প্যারাফ্রেজ অ্যাওয়ারনেস, মানে কি টাইপের প্যারাফ্রেজিং এখানে ইউজ করতে করা হতে পারে। ফর এক্সাম্পল চ্যালেঞ্জ, এটা এটার পরিবর্তে কি ইউজ করা হতে পারে? কাস্ট ডাউট অন, আন্ডারমাইন, ডিসপিউট এই টাইপের ওয়ার্ডস। সলিউশন এর এগেইনস্ট এ কি ওয়ার্ডস ইউজ করা হতে পারে? রেমেডি, অ্যাড্রেস, ট্যাকল, রিসলভ। শর্টেজ এর এগেইনস্ট এ কি ওয়ার্ড ইউজ করা হতে পারে? ল্যাক, স্কারসিটি, ডেফিসিট, ডার্থ। ডিক্লাইন বা কমে যাওয়া, শর্টেজ মানে কিন্তু কোনো কিছুর কমতি, ঠিক আছে? ডিক্লাইন মানে হচ্ছে কমে যাওয়া। এটার এগেইনস্ট এ কি ইউজ করা হতে পারে? ফল, ড্রপ, ডিক্রিজ, ডুইন্ডল এই টাইপের ওয়ার্ডস। এগুলা কিন্তু আপনার রাইটিং এর ক্ষেত্রেও কাজে লাগবে। সো আপনারা চাইলে এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ফর লেটার ইউসেজ। অবভিয়াসলি রাইটিং এর ভিডিওগুলাতে এগুলো নিয়ে আবার আলোচনা করা হবে। তবুও আমি বলে রাখছি। ওকে। দেন কজ এন্ড এফেক্ট এর জন্য কি হতে পারে? লিড টু, ব্রিং অ্যাবাউট, ড্রাইভ এই টাইপের। যেমন দিস ড্রাইভস দিস, মানে এই জিনিসটা এদের কারণে ঘটেছে। ঠিক আছে? যেমন একটা সেন্টেন্স কি হতে পারে? এক্সেসিভ কার্বন এমিশন ড্রাইভস ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে? যে ক্লাইমেট চেঞ্জ কার দ্বারা ড্রাইভ হয়? এক্সেসিভ কার্বন ডাইঅক্সাইড এমিশন এর দ্বারা। ঠিক আছে? দেন এভিডেন্স এর ক্ষেত্রে কি ওয়ার্ডস ইউজ করা হতে পারে? ডেটা, ফাইন্ডিংস, অবজারভেশন, ইন্ডিকেটস। ঠিক আছে? এই টাইপের ওয়ার্ডস হচ্ছে ডেটা বা এভিডেন্স এর জন্য ইউজ করা হতে পারে। দেন হচ্ছে পরবর্তী টপিকটা কি বলছে? ফাংশন ফার্স্ট রিডিং। আইডেন্টিফাই ইফ প্যারাগ্রাফ মেইনলি কন্ট্রাস্ট, ডিফাইন্স, এক্সপ্লেইনস, কজেস, ইফেক্টস, প্রপোজেস এ সলিউশন অর রিপোর্টস এভিডেন্স। মানে একটা প্যারাগ্রাফ কি ফাংশন নিয়ে কাজ করছে সেটা আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে বা সেটা লক্ষ্য রাখতে হবে। দেখেন একটা প্যারাগ্রাফ কিন্তু অনেকগুলা কাজ করতে পারে। এটা কন্ট্রাস্ট নিয়ে কথা বলতে পারে। এই যে একটু আগে আমরা বলেছি কাস্ট ডাউট অন, আন্ডারমাইন, ডিসপিউট এই টাইপের ওয়ার্ডস ইউজ করা হতে পারে। যে কোনো কিছুর এগেইনস্ট এ কথা বলা। ঠিক আছে? কোনো কিছু ডিফাইন করতে পারে, কোনো কিছুকে সরলীকরণ করতে পারে। ঠিক আছে? কোনো কিছু এক্সপ্লেইন করতে পারে, কোনো কিছু ব্যাখ্যা করতে পারে। কজ অ্যান্ড ইফেক্ট নিয়ে কথা বলতে পারে। কোনো কিছুর কজ এবং ওইটার ইফেক্ট নিয়ে কথা বলতে পারে।
কোনো কিছুর একটা সলিউশন দিতে পারে। proposes a solution, ঠিক আছে? একটা পার্টিকুলার প্রবলেমের একটা সলিউশনও দিতে পারে। দেন রিপোর্টস এভিডেন্স অথবা কোনো কিছুর এভিডেন্সও দিতে পারে। সো এই টাইপের জিনিসগুলা মানে কি টাইপের ইনফরমেশন একটা প্যারাগ্রাফে আসছে সেটা অবভিয়াসলি লক্ষ্য রাখতে হবে। দেন কামস লেক্সিক্যাল চেঞ্জ। কিছু ওয়ার্ডস দেখবেন যেগুলো রিপিট হবে বা রিলেটেড থাকবে কোনো একটা কোর থিমের উপর, ঠিক আছে? ওইগুলোকে বলা হয় হচ্ছে লেক্সিক্যাল চেঞ্জ। সাপোজ হচ্ছে কিছু ওয়ার্ড, সাপোজ একটা প্যারাগ্রাফ যদি মিল্ক নিয়ে হয়, তাহলে দেখবেন মিল্ক ওয়ার্ডটা অনেকবার ইউজ করা হচ্ছে, ঠিক আছে? আমার ভালো এক্সাম্পল মাথায় আসছে না এই মুহূর্তে। কোনো প্যারাগ্রাফ যদি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে হয়, ঠিক আছে? তাহলে দেখবেন গ্লোবাল ওয়ার্মিং বা কার্বন ডাই অক্সাইড এমিশন বা ওজোন লেয়ার এই টাইপের রিলেটেড ওয়ার্ডস দেখবেন অনেক বেশি আসবে, ঠিক আছে? সো আপনার সেটা ইউজ করে বা সেটা এনালাইজ করে কোর থিমটা ধরতে অনেক বেশি সুবিধা হবে। ওকে। দেন হচ্ছে রেফারেন্স রেজোলিউশন। যে যে এই টাইপের ভয়েস যদি থাকে দিজ অ্যাপ্রোচ ফাইন্ডিংস এগুলো থাকলে কি বুঝবে? যে এটা হচ্ছে মেইন আইডিয়াকে সামারাইজ করছে। কোনো প্যারাগ্রাফে যদি এই টাইপের ওয়ার্ডস থাকে যে দিজ অ্যাপ্রোচ ফাইন্ডিংস ব্লা, 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 তাহলে বুঝবেন যে এটা একটা প্যারাগ্রাফের মেইন থিমটাকে আম কনসাইজ করছে, ঠিক আছে? সামারাইজ করছে। তারপরে হচ্ছে ব্যাক সলভিং। আমরা যখন ম্যাচিং হেডিংটা করতে থাকবো, আমরা যদি এমন কোনো একটা প্যারাগ্রাফের সম্মুখীন হই যেটা কিনা আমাদের কাছে অনেক হার্ড লাগছে বা যেটার হেডিং আমরা খুঁজে পাচ্ছি না, তাহলে সিম্পলি ওটা স্কিপ করে মুভ অন করব। এটাই এখানে বলা হয়েছে। চলুন কিছু কোয়ালিটি কন্ট্রোল চেকলিস্ট নিয়ে কথা বলা যাক, ঠিক আছে? যে কোনগুলা থাকলে আপনি এনশিওর করতে পারবেন যে আপনি আদৌ ঠিকভাবে অ্যান্সার করতে পারছেন কিনা। ওকে। ফার্স্ট অফ অল, ডাজ দ্য হেডিং ডিসক্রাইব দ্য হোল প্যারাগ্রাফস মেইন আইডিয়া? আমরা যে হেডিংটা চুজ করেছি সেটা কি প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা ডিসক্রাইব করতে পারছে কিনা? যদি হয় ইয়েস তাহলে ইয়েস, নো ওটা ইউজ করা যাবে। যদি না হয় তাহলে ক্রস, নো ওটা ইউজ করা যাবে না। তারপরে হচ্ছে যে আপনি কি এক্সাম্পলস বা ডিটেইলস ওরিয়েন্টেড কোনো একটা হেডিং চুজ করে বসেছেন? মানে আপনার প্যারাগ্রাফ গুলা থেকে আপনি ধরেন একটা সার্টেন এক্সাম্পল থেকে আপনি কি একটা প্যাসেজ চুজ করে বসেছেন? ফর এক্সাম্পল কি হতে পারে? ফর এক্সাম্পল একটা প্যারাগ্রাফে বলা হচ্ছে, "I wake up 6 in the morning and go for a walk." আচ্ছা, "I wake up 6 in the morning then go for a walk." তারপরে বলা হচ্ছে যে সকালে মর্নিং ওয়াক করার উপকারিতা কি, অ্যাডভান্টেজেস কি, হেলথ বেনিফিট কি, ব্লা, ব্লা, ব্লা। আমাদের কোলেস্টেরল লেভেল কমে, হার্টের ফাংশনালিটি আরো বেটার হয়। এই টাইপের হচ্ছে ধরেন ইনফরমেশন দেওয়া। তাহলে এটা obviously দ্য পারসন হু ওয়েকস আপ 6 ইন দ্য মর্নিং এটা কিন্তু এটার obviously হেডিংটা হবে না। এটা কি হবে? হেলথ বেনিফিট অফ আ মর্নিং ওয়াক। এই টাইপের কোনো একটা হেডিং ওইটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো obviously আপনি কি একটা এক্সাম্পলকে বেস করে একটা হেডিং চুজ করে বসেছেন? নাকি আপনি ওটার আন্ডারলাইং থিমটাকে কাজে লাগিয়ে একটা হেডিং চুজ করেছেন? সেটা obviously মাথায় রাখবেন। ঠিক আছে? দেন ইজ ইচ হেডিং ইউজড এট মোস্ট ওয়ান্স? তার মানে হচ্ছে আপনি কি একটা হেডিং মাত্র একবার ইউজ করেছেন কিনা? একবারের বেশি কিন্তু ইউজ করা যাবে না। এটা এনশিওর করতে হবে যে আপনি দেখবেন যে একবারে বেশি ইউজ হয়েছে কিনা। তারপরে হচ্ছে can you justify your choice with the paragraph central claim? ওই প্যারাগ্রাফের সেন্ট্রাল ক্লেইম এর সাথে আপনার চুজ করা অপশনটা কি আপনি জাস্টিফাই করতে পারছেন কিনা? যদি দেখেন যে না জাস্টিফাই করতে পারছেন না তাহলে obviously আপনি ভুলটা চুজ করেছেন। ঠিক আছে? ওকে, দেন লাস্টলি এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। ডু এনি লেফটওভার হেডিংস ফিট বেটার দ্যান ইউর কারেন্ট চয়েসেস? আপনি সবগুলো চয়েস করা শেষ, ডান, ভালো কথা। এখন যদি দেখেন যে আরেকটা হেডিং ওটা আরেকটা প্যারাগ্রাফের জন্য আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, তাহলে obviously ওইটা অ্যান্সার হবে। ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে obviously আপনার হচ্ছে লুক ব্যাক করতে হবে। আপনার রিভিজিট করে দেখতে হবে যে ওইটা আদৌ অ্যান্সার কিনা। সেসব ক্ষেত্রে মেক্সিমাম টাইমস এ ওইটাই অ্যান্সারটা হয়ে থাকে। যে কোন একটা থিম দেখা যায় যে অন্য একটা হেডিং আমি ফার্স্ট এ চুজ করে বসলাম একটা সার্টেন ওয়েতে। পরে দেখলাম যে না এটার জন্য এইটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তখন obviously ওইটাই অ্যান্সার হবে। ঠিক আছে? ওকে, কিছু frequently asked questions সেটা হচ্ছে, "Are headings ordered like the text?" No. টেক্সটের সাথে একই অর্ডারে হেডিং থাকবে না। তাহলে তো ম্যাচিং হেডিং এর কোনো মানেই হয় না, তাই না? "Can a heading be reused?" একটা হেডিং কি রিইউজড করা যেতে পারে? রিইউজ করা যেতে পারে? Obviously no. একটা হেডিং একবারই ইউজ হবে। "Do I match every paragraph?" আমি কি প্রত্যেকটা প্যারাগ্রাফ ম্যাচ করব? It depends. Follow the instructions. Often a subset মানে কি যদি বলা হয়ে থাকে যে আপনি B থেকে G করেন তাহলে B থেকে G করবেন। আর যদি বলা না থাকে A থেকে G করবেন তাহলে সবগুলাই করবেন। ঠিক আছে? Should I read details?
ওকে, ফার্স্ট অফ অল রিড ফর জিস্ট, ডিটেইলস ম্যাটার মোর ইন আদার টাস্ক। ঠিক আছে? ফার্স্ট অফ অল কি বলবেন যে আপনি প্যারাগ্রাফের জিস্টটা নিয়ে বেশি কনসার্ন থাকবেন। অবভিয়াসলি ইনফরমেশনটা ম্যাটার করে, বাট হচ্ছে ওগুলা আদার টাস্কে বেশি ম্যাটার করে। তো কি এটা দিয়ে কি বুঝাচ্ছে? যে একটা প্যারাগ্রাফের ধরুন অনেক ইনফরমেশন আছে ব্লা, 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 ওয়েক আপ 6 দ্য মর্নিং, মর্নিং ওয়াক, হেলথ বেনিফিট, হার্ট বেটার। ঠিক আছে? এখানে আপনার কি মেইন ইনফো? মর্নিং ওয়াক, হেলথ বেনিফিট। ঠিক আছে? এটাই কিন্তু এখানে মেইন ইনফোটা। বাকিগুলো হচ্ছে রিডান্ডেন্ট ইনফরমেশন। সো আপনি রিডান্ডেন্ট ইনফরমেশন এর জন্য ফল করছেন কিনা এটার থেকে বের হওয়ার জন্য কি জাস্ট রিড ফর দ্য জিস্ট। আপনি জাস্ট জিস্টের জন্য পড়েন। হ্যাঁ, প্যারাগ্রাফটা অবভিয়াসলি ফুললি পড়েন, বাট একটা জিস্ট মাথায় রাখেন। ঠিক আছে? এক্ষেত্রে অনেক একটা ইউজফুল মেথড হচ্ছে ভার্ব মেথড। ফর এক্সাম্পল কি হতে পারে? যে আপনি একটা সাপোজ একটা সেন্টেন্স মনে রাখার জন্য একটা ওয়ে হতে পারে ইউজ ভার্ব মেথড। ঠিক আছে? ফর এক্সাম্পল একটা এক্সাম্পল আপনাকে দেই। ওকে। ইলেকট্রিক কার্স রান অন লিথিয়াম ব্যাটারিজ। এখানে রান অনটা হচ্ছে ভার্ব। ভার্ব কি করে? অবভিয়াসলি ভার্ব হচ্ছে ২ টা ক্লজকে জোড়া লাগায় বা গ্লু করে। ঠিক আছে? এটা ২ টা ক্লজকে আঠার মতো লাগায়। সো এখানে ভার্বটা আমরা সবসময় খেয়াল রাখবো যে এই ভার্বটা দেখেন কি করছেন। ড্যাশ রান অন ড্যাশ মানে ইলেকট্রিক কার্স রান অন লিথিয়াম ব্যাটারিজ। ঠিক আছে? রান অনটা এখানে ভার্ব। দেখেন এটা ২ টা ইনফরমেশনকে একসাথে এড করেছে। সো অবভিয়াসলি আমরা হচ্ছে ভার্ব গুলার প্রতি অ্যাটেনটিভ থাকবো যে এই ভার্বটা আ একটা পার্টিকুলার ভার্ব দেখব যে সেটা কোন ২ টা ইনফরমেশনকে ক্যারি করছে। ঠিক আছে? এখানে যেমন এই রান অন ভার্বটা কি করছে? লিথিয়াম ব্যাটারিজ এবং ইলেকট্রিক কার্সকে টাই করছে। ঠিক আছে? সো এইভাবে আমরা ভার্ব মেথড ইউজ করব। ওকে, জিস্ট এর জন্য। ওকে। দেন হোয়াট ইফ টু ফিট? কি করব যদি ২ টা হেডিং দেখে আমরা একটা প্যারাগ্রাফের জন্য ফিট করছে? তখন কি করব? ফাংশনালিটি দিয়ে আমরা যাচাই বাছাই করব। নট এক্সাম্পলস, ঠিক আছে? ফাংশনালিটি দিয়ে আমরা যাচাই বাছাই করব। ফাংশনালিটি অ্যান্ড স্কোপ দিয়ে। এবং যদি তাও আনসিওর থাকি তাহলে এটা পরের জন্য রেখে দিব রিভিজিট করার জন্য। ঠিক আছে? ওকে। কিছু আম রিলায়েবল স্টেপস আমরা দেখি কিভাবে ম্যাচিং হেডিং সলভ করা যায়। আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিতে পারেন। এটা জাস্ট একটা হেডস আপ। এটা তেমন কোনো বাইবেল না যে এটা আপনাকে ফলো করতেই হবে। জাস্ট একটা কুইক রিক্যাপ। ঠিক আছে? এখানে বলছে যে ফার্স্ট অফ অল ফার্স্ট 30 সেকেন্ডস এ আপনি দেখবেন যে কয়টা প্যারাগ্রাফ আছে, কয়টা টাইটেল, সাব হেডিংস আছে। ঠিক আছে? তারপরে দেখবেন যে আপনার আম প্রিভিউ হেডিংস তারপরে বলছে যে হেডিং গুলোর কিওয়ার্ডস আন্ডারলাইন করবেন। এটা আপনি না করলেও পারেন। প্যাটার্নস আপনি দেখবেন কন্ট্রাস্ট, কনস্টেলেশন মানে কোনটা কি বোঝাচ্ছে। আমি সাজেস্ট করি এটা না করে 3rd টা আগে করতে যে রিড দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট সেন্টেন্স অফ ইচ প্যারাগ্রাফ। যে ফার্স্ট আমরা স্কিম করব প্যারাগ্রাফ গুলা তারপর আমরা এটাতে আসবো। ঠিক আছে? ওটা কি নিয়ে কথা বলছে? কন্ট্রাস্ট নিয়ে, কজাল ইফেক্ট নিয়ে নাকি ওভারফ্লো মানে ওদের বেসিক স্ট্রাকচারটা কি একটা প্যারাগ্রাফের সেটা আমরা একটা জাস্ট মাথার মধ্যে একটা সামারি রাখবো। তারপর হচ্ছে রিড ফর জিস্ট। একটু আগে যেটা বলছিলাম যে জিস্টটা দেখবো, ওটার সামারিটা দেখবো বা ওটার কি ইনফরমেশনটা দেখবো। ফোকাস অন টপিক যে ওটার কোন টপিকের উপর ফোকাস করছে, ওটার কনক্লুডিং সেন্টেন্সটা কি, রিপিটেড আইডিয়াস গুলা কি, সিগনাল ওয়ার্ডস গুলা কি এবং সামারি ফ্রেজেস গুলা কি ইউজ করছে। সামারি ফ্রেজেস দিয়ে অবভিয়াসলি আমরা ওই প্যারাগ্রাফে একটা সামারি পাবো। দেন হচ্ছে তারপর আমরা যেটা করব আমরা মাথার মধ্যে ওই প্যাসেজের একটা সেন্ট্রাল মেসেজের একটা আ সামারি নিয়ে নিবো বা দাঁড় করে নিবো ৫ থেকে ১০ ওয়ার্ডের মধ্যে যে মর্নিং ওয়াক হেলথ বেনিফিট। ঠিক আছে? এই টাইপের। ওকে, পরবর্তীতে যেটা করব বাকি হেডিং গুলোর সাথে ম্যাচ করব। যে এটা কি মিনিংটা ম্যাচ করছে নাকি কিওয়ার্ডস ম্যাচ করছে। দেখেন অনেক সময় কিওয়ার্ডস ম্যাচ করলেও কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েট হেডিং না হতে পারে এবং মোস্ট অফ দ্যা কেসেস হয় না। ইচ্ছা করেই তারা কনফিউজ করার জন্য আপনার জাস্ট কিওয়ার্ডস গুলো দিয়ে দেবে। আমরা দেখব যে মিনিংটা ম্যাচ করছে কিনা। ঠিক আছে? এলিমেন্ট অপশনস দ্যাট আর টু ব্রড, ন্যারো অর ডিটেইলড ফোকাস। তারপরে সেই অপশনগুলো আমরা এলিমিনেট করে দিব যেগুলো কিনা অনেক বেশি ব্রড বা অনেক বেশি গ্লোবাল টাইপের অ্যাপ্রোচ নিয়ে আম করা। ঠিক আছে? আমরা করব কি? যে কোনো একটার মধ্যে যদি আমরা আটকে যাই, তাহলে আমরা কি করব? যে সেই হেডিংটা চুজ করব যেটা হচ্ছে প্যারাগ্রাফের মেইন পারপাস টাকে বেশি ফোকাস করে। ঠিক আছে? যদি তাও আমরা না পারি একটা ব্যাকআপ হিসেবে একটা চুজ করে মুভ অন করব। ঠিক আছে? লাস্টে কি করব? লাস্টে যেগুলো বাকি থাকবে সেগুলো হচ্ছে আবার রিভিজিট করব। তখন হচ্ছে আমাদের হেডিংস ও কমে যাবে এবং প্যারাগ্রাফও কমে যাবে। তখন হচ্ছে রিভিজিট করে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা সিলেক্ট করব। ঠিক আছে? তারপরে লাস্টে যেটা এটা আবার বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা দেখব যে একটা হেডিং একবারের বেশি ইউজ করা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে obviously সেটা হবে না। মানে একবারই ইউজ করতে হবে একটা হেডিং। ঠিক আছে? কিছু টাই ব্রেকার্স অনেক সময় দেখা যায় যে আমাদের ক্ষেত্রে ২ টারই সেম অ্যান্সার এসেছে বা ২ টাই মনে হচ্ছে যে এটাই অ্যান্সার হবে। তখন দেখব যে এভিডেন্স ফর এক্স ভার্সাস চ্যালেঞ্জ ফর এক্স। ধরুন একটা এভিডেন্স ফর এক্স আছে একটা সাবহেডিং, একটা হচ্ছে চ্যালেঞ্জ ফর এক্স। তখন দেখব যে মেইন আইডিয়াটা বা একটা ওটার যে মেইন থিমটা সেটা কি কোনো একটা ক্লেইমকে ওভারটার্ন করছে মানে ডিসকার্ড করছে?
নাকি ওইটা হচ্ছে জাস্ট ডেটা প্রেজেন্ট করছে? যদি জাস্ট ডেটা প্রেজেন্ট করে তাহলে কি বলবো? এভিডেন্ট ফর এক্স। আর যদি কোনো একটা ক্লেইমকে ডিসকার্ড করে তাহলে কি হবে? সেটা চ্যালেঞ্জ টু এক্স। বুঝতেই পারছেন আপনারা, ভেরি সিম্পল। আচ্ছা, তারপর হচ্ছে স্কোপ ওয়ার্ডস গুলা প্রিসাইজলি ম্যাচ করব। ঠিক আছে? যে স্পেসিফিক ডোমেইনস, টাইম, প্লেসেস, যে ব্রিটেন কিন্তু ব্রিটেনই হবে। ব্রিটেনের প্যারাফ্রেজ কখনোই বাংলাদেশ হতে পারবে না। ঠিক আছে? ব্রিকলিন, ব্রিকলিনই থাকবে। ঠিক আছে? টাইম 1970s, 1960s কিন্তু 19 আম আ 60s, 70s কিন্তু অন্য কিছু হয়ে যাবে না। 2000s হয়ে যাবে না। ঠিক আছে? এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ভেরি ক্রুশাল। দেন দেন হচ্ছে একটা জিনিস বারবার আসছে, সেটা হচ্ছে prefer the heading that captures more of the paragraph's function, fewer isolated details and fewer isolated, মানে একটা প্যারাগ্রাফের হচ্ছে মেইন ফাংশনটা ক্যাচ করছে এমন হেডিংটা আমরা চুজ করব। fewer isolated details, যেমন fewer isolated details ক্যাচ করাটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে? ওটা করলেও করতে পারে, বাট মেইন ফাংশনালিটি যেটা হচ্ছে ক্যাপচার করছে ওইটা আমরা চুজ করব। টাইম ম্যানেজমেন্ট এটা হচ্ছে একটা জেনারেল আইডিয়া। এটা আপাতত মাথায় রাখার দরকার নাই। এখানে বলতেছে যে রাফলি 1 মিনিট পার প্যারাগ্রাফ প্লাস 1 to 2 মিনিটস ফর ওভারভিউ। ঠিক আছে? একেকটা প্যারাগ্রাফের জন্য আপনি ১ মিনিট করে নিবেন এবং ১ থেকে ২ মিনিট হচ্ছে পরবর্তীতে সেটা ওভারভিউ বা চেকিং এর জন্য রাখবেন। If stuck for 90+ seconds, select the best option, mark and move on. একটা অপশন যদি ৯০ সেকেন্ডের জন্য আটকে যান, আমি বলি যে 2 মিনিটস ম্যাক্স। তার বেশি নিয়েন না। 2 মিনিটস, ঠিক আছে? ২ মিনিটের বেশি নিলে এটা হচ্ছে আপনাকে হ্যাম্পার করবে। সো ২ মিনিটস যদি লাগে একটাতে, ওটা জাস্ট একটা মার্ক করে মুভ অন করেন। তারপর হচ্ছে নেভার লিভ ব্ল্যাঙ্কস, ভেরি ইম্পোর্টেন্ট। ইউ ডোন্ট লুজ মার্কস ফর গেসিং। ঠিক আছে? আপনি গেস করার জন্য কিন্তু কোনো মার্ক হারাচ্ছেন না। সো অবভিয়াসলি যদি না পারেন কোনো একটা গেস করে দিয়ে আসবেন। ব্ল্যাংক রাখবেন না। সো চলুন একটা এক্সাম্পল করা যাক। আচ্ছা, এই এক্সাম্পলে দেখতে পাচ্ছি আমরা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮ টা এক্সাম্পল আছে, ৮ টা হেডিংস আছে অ্যান্ড হচ্ছে ৭ টা কোয়েশ্চেন আছে বা ৭ টা প্যারাগ্রাফ থেকে চুজ করতে হবে। ঠিক আছে? ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান। Artificial intelligence AI can already predict the future. Artificial intelligence already future predict করতে পারে। Police forces are using it to map when and where a crime is likely to occur. পুলিশ ফোর্সরা ইউজ করছে যে কখন এবং কোথায় একটা ক্রাইম হবে সেটা ম্যাপ করার জন্য। Doctors can use it to predict when a patient is most likely to have a heart attack or stroke. ডক্টররা এটা ইউজ করছে যে কখন একটা পেশেন্ট একটা হার্ট অ্যাটাক বা একটা স্ট্রোক হবে সেটা মেজার করার জন্য। Researchers are even trying to give AI imagination so that it can plan for unexpected consequences. রিসার্চাররা তো এমন কাজও করছেন যে তারা হচ্ছে এআই কে ইমাজিনেশন দেওয়ার চেষ্টা করছেন যাতে তারা আনএক্সপেক্টেড কনসিকুয়েন্স এর জন্য বা অযাচিত ঘটনাগুলোর জন্য একটা প্ল্যান করতে পারে। ঠিক আছে? Many decisions in our lives require a good forecast, and AI is almost always better at forecasting than we are. আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুতেই হচ্ছে ফোরকাস্ট বা আগে থেকে অনুমান করার প্রয়োজন পড়ে এবং সেই সব ক্ষেত্রে এআই প্রায় সবসময়ই আমাদের থেকে বেটার পারফর্ম করে। ঠিক আছে? Yet, for all these technological advances, we still seem to deeply lack confidence in AI predictions. কিন্তু এত কিছুর পরেও আমরা এআই এর প্রতি কেন জানি আস্থা পাই না। ঠিক আছে? এআই এর প্রেডিকশন গুলা কেন জানি আমরা বিশ্বাস করতে পারি না। Recent cases show that people don't like relying on AI and prefer to trust human experts even if these experts are wrong. সম্প্রতি কিছু গবেষণায় দেখা গেছে যে মানুষ সাধারণত এআই এর প্রেডিকশনকে পছন্দ করে না। তারা হচ্ছে মানুষের ফল্টি প্রেডিকশনও প্রেফার করবে রাদার দ্যান এআই এর প্রেডিকশন। ঠিক আছে? চলুন আমরা কিছু আম এখান থেকে ইম্পোর্টেন্ট কিওয়ার্ডস গুলা কি মার্ক করি সেটা হচ্ছে দেখেন। এখানে বলেছে দেখেন, আম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি প্রেডিক্ট দ্য ফিউচার প্রেডিক্ট করতে পারছে। পুলিশ ফোর্স এটা ইউজ করছে কি করছে? ক্রাইম কোথায় এবং কখন হবে সেটা দেখার জন্য। ডক্টরসরা কি করছে? সেটা হচ্ছে পেশেন্ট কখন হার্ট অ্যাটাক হবে সেটা মার্ক করার জন্য। রিসার্চাররা কি করছে? এআই কে ইমাজিনেশন দেওয়ার চেষ্টা করছে যাতে করে কি করে? এটা আনএক্সপেক্টেড কনসিকুয়েন্সেস এর জন্য প্ল্যান করতে পারে। সো এখানে বলছে মেনি ডিসিশনস ইন আওয়ার লাইফ রিকোয়ার এ গুড ফোরকাস্ট এন্ড এআই ইজ অলমোস্ট অলওয়েজ বেটার এট ফোরকাস্টিং দ্যান উই আর। এখানে মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে কিভাবে এআই অলওয়েজ সুপিরিয়র পারফর্ম করে এট প্রেডিক্টিং দ্যান হিউম্যানস। ঠিক আছে? প্রেডিক্টিং ফর ফিউচার ইনসিডেন্সেস, হাউ এআই পারফর্মস বেটার দ্যান হিউম্যানস। এটা কিন্তু এখানে এটার কোর থিম এই প্যাসেজের। চলুন তাহলে আমরা কিছু হেডিংস এর সাথে দেখে আসি এটা কম্পেয়ার করে। ফার্স্ট অফ অল, ফার্স্টটা দেখি। An increasing divergence of attitudes towards AI, এটা নিয়ে এখানে বলছে না। Reasons why we have more faith in human judgment than AI, এখানে কিন্তু রিজন নিয়ে বলছে না। এখানে আপনার মনে হতে পারে যে হ্যাঁ, এটা কিন্তু কাছাকাছি যাচ্ছে। কিন্তু না, এখানে রিজন কিন্তু বলেনি। The superiority of AI projections over those made by humans. তাহলে বুঝতে পারছেন এটার অ্যান্সার কি হবে?
হ্যাঁ, obviously আপনারা ঠিকই ধরতে পেরেছেন। এটার অ্যান্সার এটাই হবে। The superiority of AI projections over those made by humans. মানুষের থেকে কিভাবে AI সবসময়ই better at predicting, ঠিক আছে? প্রেডিকশন বা প্রজেকশন এর ক্ষেত্রে কিভাবে AI আ বা the fact that AI is always better at predicting than we are, ঠিক আছে? এই জিনিসটা কি হচ্ছে ওই প্যারাগ্রাফের জিস্ট। সো এটা কোন হেডিং এ উঠে আসছে? এটা হচ্ছে এই 3 নাম্বার হেডিং এ উঠে আসছে। ঠিক আছে? ওকে, লেটস মুভ অন টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। এখানে আরো কিছু জিনিস আছে। ওকে, এগুলো বাদ দিলাম। ওকে, টেক দ্য কেস অফ ওয়াটসন এখানে আছে, পড়ে দেখি কি বলছে। ওকে। If we want AI to really benefit people, we need to find a way to get people to trust it. To do that, we need to understand why people are so reluctant to trust AI in the first place. আচ্ছা, এখানে বলতেছে আমাদের যদি মানুষদেরকে দ্বারা আমরা যদি চাই মানুষ AI কে ট্রাস্ট করুক, তাহলে কি করতে হবে? আমাদের একটা ওয়ে ফাইন্ড করতে হবে যাতে মানুষ AI কে ট্রাস্ট করে। ঠিক আছে? যাতে করে এআই মানুষকে আরো বেশি বেনিফিট করতে পারে। তো এটা করার জন্য কি করতে হবে? যে আমাদেরকে বুঝতে হবে যে কেন মানুষ হচ্ছে এআই ইউজ করতে ইন দ্য ফার্স্ট প্লেস রিলাক্টেন্ট বা অনিচ্ছুক। ঠিক আছে? ওকে, সেকেন্ড প্যারাগ্রাফে আসা যাক। Take the case of Watson for oncology, one of the technology giant IBM supercomputers programs. The attempts to promote this program to cancer doctors was a PR disaster. দেখেন এখানে কিন্তু এটা AI এর একটা ব্যাড এক্সাম্পল নিয়ে কথা বলছে, ঠিক আছে? The attempt to promote this program to cancer doctors was a PR disaster. এটা PR disaster ছিল। PR মানে কি? Public relation disaster. The AI promised to deliver top quality recommendations on the treatment of 12 cancers that accounted for 80% of world's cases. এই আইটা প্রমিস করেছিল যে 80% ক্যান্সার কেসেস গুলোর জন্য টপ কোয়ালিটি রেকমেন্ডেশন দিবে, ট্রিটমেন্টের রেকমেন্ডেশন দিবে। But when doctors first interacted with Watson, they found themselves in a rather difficult situation. তারা যখন ওয়াটসনের সাথে ফার্স্ট ইন্টারেক্ট করলো, তারা তাদেরকে একটু rather difficult situation এ পেল। On the one hand, if Watson provided guidance about a treatment that coincided with their own opinions, physicians did not see much point in Watson's recommendation. যদি এমনটা হয় যে ওয়াটসনের গাইডেন্সটা ফিজিশিয়ান বা ডক্টরদের থেকে সম্পূর্ণ উল্টা পথে যাচ্ছে, তাহলে তারা তো সেটা ইউজ করার কোনো মানে হয় না, তাই না? যদি দেখা যায় ওয়াটসনের রিকমেন্ডেশন ফিজিশিয়ানদের মতোই হচ্ছে বা ওই সেম সিমিলার ধাঁচের হচ্ছে, তাহলে ওয়াটসনের ইউজ করার তো কোনো মানে হয় না, তাই না? The supercomputer was simply telling them what they already knew, and these recommendations did not change the actual treatment. তাদেরকে সুপার কম্পিউটারটা সেইসব জিনিস বলছিল যেটা তারা অলরেডি জানে, যেটা আগে থেকেই তারা জানে। এবং এইগুলো দিয়ে তো তাদের রেকমেন্ডেশন এ কোনো চেঞ্জেস আসছিল না। ঠিক আছে? On the other hand, if Watson generated a recommendation that contradicted the expert's opinion, doctors would typically conclude that Watson wasn't competent. ঠিক আছে? এমন যদি হতো যে ওয়াটসন এমন কিছু রেজাল্ট প্রডিউস করতো যেটা কিনা ডক্টরদের মতামতের এগেইনস্ট এ বা বিরুদ্ধে যাচ্ছে, তাহলে ডাক্তাররা কি বলতেন? যে ওয়াটসন কম্পিটেন্ট না বা ওয়াটসন হচ্ছে সেই মাপের না যেটা ওদের এটা করার জন্য যেই মাপের হওয়া প্রয়োজন। Okay. And the machine wouldn't be able to explain why its treatment was plausible because its machine learning algorithms were simply too complex to be fully understood by humans. আচ্ছা, এবং এই সুপার কম্পিউটারটা ওর এক্সপ্লেনেশন বা ও যে এক্সপ্লেনেশন বা রিজনিংটা দিয়েছে সেটা কোনো প্লজিবল সেটা এক্সপ্লেনেশন দিতে পারতো না। কারণ হচ্ছে এটার মেশিন লার্নিং অ্যালগরিদমটা অনেক কমপ্লেক্স ছিল মানুষের দ্বারা বোঝার জন্য। Consequently, this has caused even more suspicion and disbelief. যার কারণে দেখা গিয়েছে এইটা আরো বেশি সাসপিশিয়ান বা সন্দেহ এবং ডিসবিলিভ বা অনাস্থার জন্ম দিয়েছে। Leading many doctors to ignore the seemingly outlandish AI recommendations and stick to their own expertise. যার কারণে দেখা গেছে যে ডাক্তার অনেক সময় অনেক outlandish বা অনেক সময় অনেক ভালো, ভালো AI recommendation ইউজ না করেও তাদের নিজের expertise এর প্রতি স্টিক থেকেছেন। আচ্ছা, আমি এই প্যারাগ্রাফগুলো অনেক ব্রডলি অনেক ডিটেইলড ওয়েতে এক্সপ্লেইন করছি আপনাদের বোঝার সুবিধার্থে। অবভিয়াসলি আপনারা যখন এটা করবেন, আপনার অবভিয়াসলি এত কিছু করতে হবে না। আপনার জাস্ট লাইন বাই লাইন একটু দেখে যাবেন, স্কিম করে যাবেন এবং কি ইনফরমেশন গুলা আইডেন্টিফাই করবেন। ঠিক আছে? অবভিয়াসলি আপনার কিন্তু লাইন বাই লাইন পড়তে হবে না। আমি এখন যেমনটা করছি। এটা আমি কেন করছি? আপনাদের সুবিধার জন্য করছি। ওকে, লেটস মুভ অন টু দ্য কোয়েশ্চেনস। ওকে, এখানে দেখি ইনক্রিজিং ডাইভারজেন্স নিয়ে কথা বলেনি। Reasons why we have কোনো রিজন নিয়ে বলেনি। মোর ফেইথ ইন এটা তো বলেনি। superiority of AI এটা তো আমরা করে ফেলছি। প্রসেস বাই হুইচ এন্ড এটা বলেনি। কোনো প্রসেস নিয়ে কথা বলেনি। ঠিক আছে? অ্যাডভান্টেজেস অফ কোনো অ্যাডভান্টেজ নিয়ে কোনো কথা বলেনি। এই যে দেখুন, widespread distrust of an AI innovation এইটা একেবারেই স্ট্রেইট ফরওয়ার্ড। একটা পার্টিকুলার AI ইনোভেশনের widespread distrust বা হচ্ছে বিস্তর অনাস্থা একটা AI ইনোভেশনের। তাই না? এখানে ওয়াটসন AI ইনোভেশনের বিস্তর অনাস্থা নিয়ে কথা বলছে, তাই না? তাহলে এটার অ্যান্সার কি হবে? বি হবে তাহলে 6, ঠিক আছে? আমি পেন দিয়ে লিখি। বি হবে তাহলে 6।
এ হবে 3। আমরা তাহলে সি নাম্বার প্যারাগ্রাফে যাই। ওকে, this is just one example of people's lack of confidence in AI and their reluctance to accept what AI has to offer. এটা মাত্র একটা এক্সাম্পল, ঠিক আছে? Trust in other people is often based on our understanding of how others think and having experience of their reliability. অন্য মানুষ কিভাবে ভাবে সেটার প্রতি আস্থা আমাদের ওই জায়গাটা থেকে আসে যে আমরা বুঝতে পারি কিনা তারা কিভাবে ভাবছে এবং তাদের সেই ভাবনার প্রতি আমাদের আস্থা আছে কিনা, ঠিক আছে? দিস হেল্পস ক্রিয়েট এ সাইকোলজিক্যাল ফিলিং অফ সেফটি। এটা করার মাধ্যমে কি হয় যে আমরা মানুষের প্রতি একটা সাইকোলজিক্যাল সেফটি ফিল করি। ও আচ্ছা, ওই মানুষটা আমার মতো করে ভাবে, তাহলে সে হয়তো আমার মতো, ঠিক আছে? আমরা একটা সেফটি ফিল করি, সাইকোলজিক্যাল। AI on the other hand is still fairly new and unfamiliar to most people. অন্যদিকে এআইটা কি? এটা হচ্ছে এখনো অনেক বেশি নতুন এবং মানুষের কাছে আনফ্যামিলিয়ার। মানুষ অতটাও এখনো এআই এর প্রতি অভ্যস্ত না, ইউজড টু না। এটা যদিও অনেক আগের আর্টিকেল, রিসেন্ট ডেইজে তো এআই অনেক বেশি অনেক রোবাস্টলি এআই এক্সপ্যান্ড করেছে, ঠিক আছে? এটা কিন্তু অনেক আগের টেক্সট। এটা হচ্ছে 2021 এর টেক্সট প্রবাবলি বা 2019-20 এর টেক্সট। Even if it can be technically explained, that's not always the case. যদিও এটা টেকনিক্যালি এক্সপ্লেইন করা যাবে কিন্তু সেটা সবসময় সেই কেসটা না, ঠিক আছে? AI's decision making process is usually too difficult for most people to comprehend. ঠিক আছে? যদিও হচ্ছে মানুষজন এআই নতুন এবং এআই প্রতি মানে এআই এর অনেক জিনিসই আনফ্যামিলিয়ার, এআই কিভাবে কাজ করে জানে না। কিন্তু সেটা হচ্ছে সবসময় যে ওই জিনিসটা, ওই কারণে মানুষ এআই কে ডিস্ট্রাস্ট করে ওইটা না। মানুষ এআই কে ট্রাস্ট করে না বেসিক্যালি কারণ হচ্ছে এআই এর ডিসিশন মেকিং প্রসেসটা মানুষের জন্য অনেক বেশি কঠিন মানুষের জন্য বোঝাটা, ঠিক আছে? And interacting with something we don't understand can cause anxiety and give us a sense that we are losing control. এবং আমরা এমন কিছুর সাথে যদি ইন্টারাকশন করি যেটাকে আমরা বুঝি না বা সেটা হচ্ছে আমরা ঠিকমতো গ্রাস্প করতে পারি না, তাহলে আমাদের অ্যাংজাইটি কাজ করে এবং আমরা এমন একটা সেন্স পাই যে আমরা আমাদের নিয়ন্ত্রণ হারাচ্ছি, ঠিক আছে? Many people are also simply not familiar with many instances of AI actually working. এবং কিছু মানুষ হয়তো জানেও না যে এআই কোন কোন জায়গায় আদৌ সফলভাবে কাজ করছে, বিকজ ইট অফেন হ্যাপেন্স ইন দ্য ব্যাকগ্রাউন্ড। কারণ অনেক সময় এটা ব্যাকগ্রাউন্ডে হয়, আমরা জানিও না সেটা। ইনস্টেড দে আর অ্যাকচুয়ালি অ্যাওয়্যার অফ ইনস্ট্যান্সেস ওয়্যার এআই গোজ রং। কিন্তু সেই সব জিনিস মানুষ খুব ভালো করেই জানে যখন এআই কোনো একটা রং করে বা এআই কোনো জায়গায় ফেল করে, ঠিক আছে? Embarrassing AI failures receive a disproportionate amount of media attention, emphasizing the message that we cannot rely on technology. কি হয় যে এম্বারাসিং এআই ফেলিয়ার গুলো অনেক বেশি মিডিয়া কভারেজ পায়, যেটা কিনা ডিসপ্রপোর্শনেট, যেটা কিনা আদৌ সেই মানে যে পরিমাণ পাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণে পায়, ঠিক আছে? এবং এতে কি হয়, এতে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে আমরা এআই কে ট্রাস্ট করতে পারবো না। মেশিন লার্নিং ইজ নট ফুল প্রুফ ইন পার্ট বিকজ দ্য হিউম্যানস হু ডিজাইন ইট আর নট। মেশিন লার্নিংটা অবভিয়াসলি ফুল প্রুফ না, কারণ যে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো যারা বানিয়েছে সেই মানুষগুলা, আরে ভাই তারাই তো ফুল প্রুফ না, তাই না? সেটাই বলছে এখানে। ওকে, তাহলে আমরা হেডিং এর সাথে ম্যাচ করে দেখি কোনটা বেশি যায় এটার সাথে। ইনক্রিজিং ডাইভারজেন্স অফ অ্যাটিটিউড, এখানে অ্যাটিটিউডস টুয়ার্ডস এআই নিয়ে বলে নাই কিন্তু মানে মানে এআই এর প্রতি অ্যাটিটিউডস কিভাবে শিফট হয়েছে বা চেঞ্জ হয়েছে সেটা নিয়ে বলা নাই কিন্তু। আচ্ছা, রিজনস ওয়াই উই হ্যাভ মোর ফেথ ইন হিউম্যান জাজমেন্ট দেন ইন এআই। দেখেছেন, এটা কিন্তু একেবারে এক্স্যাক্টলি মিলে যাচ্ছে। কেন আমাদের মানুষের প্রতি বেশি আস্থা আছে রাদার দেন এআই এর জাজমেন্ট? এখানে বলেনি যে মানুষের প্রতি আমাদের আস্থা এই কারণে আছে যে আমরা যদি বুঝি যে অন্য মানুষরা কিভাবে চিন্তা করে, তাদের থিঙ্কিং প্যাটার্নটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি, তাহলে আমরা হচ্ছে একটা সেফটির একটা সেন্স পাই, তাই না? তাহলে কি রিজনস ওয়াই উই হ্যাভ মোর ফেথ ইন হিউম্যান জাজমেন্ট দেন এআই? বুঝতে পেরেছেন নিশ্চয়ই এটা কেন অ্যান্সার, এটার অ্যান্সার হলো, তাহলে এটা হবে 2। লেটস মুভ অন টু ডি, ফিলিংস অ্যাবাউট এআই রান ডিপ। In a recent experiment, people from a range of backgrounds were given various sci-fi films about AI to watch and then asked questions about automation in everyday life. একটা নতুন স্টাডিতে কি করেছে, মানুষকে এআই রিলেটেড অনেক মুভি দেখতে দেওয়া হয়েছে এবং তাদেরকে ডেইলি লাইফ রিলেটেড কিছু কোয়েশ্চেন্স আস্ক করা হয়েছে, ঠিক আছে? মানে যেখানে অটোমেশন কাজ করে daily life. It was found that regardless of whether the film they watched depicted AI in a positive or negative light, simply watching a cinematic version of our technological future polarized the participants' attitude. দেখা গেছে যে এই ফিল্মটাতে এআই কে পজিটিভলি না নেগেটিভলি দেখানো হচ্ছে সেটা ম্যাটার করে না, যেভাবেই দেখানো হোক মানুষের সেইটা মানে মানুষের যে আগে থেকে যেই মনোভাবটা বা যেটা নোশনটা আছে সেটা আরো বেশি পোলারাইজড হয়ে গেছে, মানে সেটা আরো বেশি একীভূত বা ঘনীভূত হয়ে গেছে, মানে কি ওয়ান সাইডেড হয়ে গেছে। Optimists became more extreme in their enthusiasm for AI and skeptics became even more guarded. তার মানে কি, আশাবাদীরা আরো বেশি আশাবাদী হয়েছে এবং নিরাশাবাদীরা আরো বেশি নিরাশাবাদী হয়েছে, ঠিক আছে? This suggests people use relevant evidence about AI in a biased manner to support their existing attitudes, a deep-rooted human tendency known as confirmation bias. এটার মানে কি, এটা হচ্ছে কনফার্মেশন বায়াসকে হাইলাইট করে, সেটা কিনা মানুষ তাদের
আগে থেকে এক্সিস্টিং কোনো একটা বায়াসকে বেশি প্রাধান্য দেয় তারা যখন নতুন ইনফরমেশন তাদেরকে ফিড করানো হয়। আপনাকে যখন কোনো একটা জিনিস বলা হলো, তখন এটার প্রতি আপনার এক্সিস্টিং কোনো বায়াস যদি থাকে, দেখা যায় যে সেটাই অনেক বেশি স্ট্রং হয়ে ওঠে। সেটা পজিটিভ লাইটে হোক বা নেগেটিভ লাইটে হোক। ঠিক আছে? As AI is represented more and more in media entertainment, it could lead to a society split between those who benefit from AI and those who reject it. যদি এইভাবে আমাদের সোসাইটিতে বা আমাদের এন্টারটেইনমেন্ট মুভিতে সবসময় এআই কে এরকম দেখানো হতেই থাকে, তাহলে কি হবে? সমাজটা ২ ভাগে মানে ডিভাইডেড হয়ে যাবে। একটা সাইড হবে যারা এআই কে অনেক বেশি ট্রাস্ট করবে, এআই দ্বারা বেনিফিটেড হবে। একটা সাইড কি হবে? যে এআই এর প্রতি অনেক বেশি ডিসট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে? মোর পার্টিনেন্টলি আরো বেশি সঙ্গতভাবে রিফিউজিং টু অ্যাকসেপ্ট দ্য অ্যাডভান্টেজেস offered by an AI could place a large group of people at a serious disadvantage. এবং এই যে এআই কে রিজেক্ট করে দিবে কিছু মানুষ, এটা ওদেরকে সিরিয়াস ডিসঅ্যাডভান্টেজে ফেলবে। এখন চলুন আমরা দেখি যে কোনটার সাথে এটা ম্যাচ হয়। ইনক্রিজিং ডাইভারজেন্স টুয়ার্ডস এআই অ্যান্ড ইনক্রিজিং ডাইভারজেন্স এই দেখেন, এটা কিন্তু এটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। কিভাবে এআই এর প্রতি অ্যাটিটিউডস ডাইভার্স হচ্ছে, ঠিক আছে? এআই এর প্রতি অ্যাটিটিউডস কিভাবে চেঞ্জ হচ্ছে? কিভাবে চেঞ্জ হচ্ছে যে ওদেরকে কিছু ফিল্ম দেখতে দেওয়া হয়েছিল। ফিল্মগুলো দেখার পরে যাদের এআই এর প্রতি পজিটিভ মনোভাব ছিল তারা আরো বেশি পজিটিভ হয়েছে। যাদের মনোভাব নেগেটিভ ছিল তাদের মনোভাব আরো বেশি নেগেটিভ হয়েছে। তার মানে কি? অ্যাটিটিউডস বা তাদের মনোভাবনা সেটা কি ডাইভার্জ হয়েছে না? মানে চেঞ্জ হয়েছে না? আরো বেশি যদি পজিটিভ থাকে আরো বেশি পজিটিভ হয়েছে, মানে আরো বেশি মানে একদিকে গিয়েছে, নেগেটিভ হলে আরো বেশি নেগেটিভ হয়েছে। মানে কি ডাইভার্জ হয়েছে। ডাইভার্জ হওয়া মানে কি? কোন জায়গা থেকে সরে যাওয়া। ঠিক আছে? তার মানে এটা আনসার হবে এটা। D এর আনসার হবে I. ওকে, চলুন এখন হচ্ছে আমরা নেক্সট প্যারাগ্রাফে যাই। Fortunately, we have some ideas about how to improve trust in AI. Simply having previous experience with AI can significantly improve people's opinions about the technology, as was found in the study mentioned above. আচ্ছা, আগের স্টাডিতে যেমনটা মেনশন করা হয়েছিল যে মানুষের যদি AI এর সাথে এক্সপেরিয়েন্স বাড়ানো হয় বা এর সাথে ইন্টারেকশন বাড়ানো হয় তাহলে মানুষের এর প্রতি ট্রাস্ট বেড়ে যাবে। Evidence also suggests that more you use other technologies such as the internet, the more you trust them. যত বেশি আপনি একটা টেকনোলজি ইউজ করবেন তত বেশি আপনি সেটাকে ট্রাস্ট করবেন। Another solution may be to reveal more about the algorithms which AI use and the purposes they serve. আরেকটা উপায় কি হতে পারে এআই এর প্রতি ট্রাস্ট বাড়ানোর? যে এআই কোন অ্যালগরিদমে রান করছে সেটা মানুষের কাছে রিভিল করে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া যে দেখেন এইভাবে আমাদের এআই মডেলটা রান করছে। তাহলে মানুষের এআই এর প্রতি আরো বেশি আস্থা বেড়ে যাবে obviously. Several high-profile social media companies and online marketplaces already release transparency reports about government requests and surveillance disclosures. কি করে? অনেক বড়, বড় সোশ্যাল মিডিয়া কোম্পানিজ এবং অনলাইন মার্কেটপ্লেস গভর্নমেন্টের কাছে এবং হচ্ছে গভর্নমেন্ট রিকোয়েস্টে এবং হচ্ছে সার্ভিলেন্স এর জন্য তাদের হচ্ছে ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রেজেন্ট করে। ঠিক আছে? A similar practice for AI could help people to have a better understanding of the way the algorithm decisions are made. এইভাবে সিমিলারলি যদি এআই এর অ্যালগরিদম কিভাবে রান করে সেটা যদি একটা পাবলিক রিপোর্ট বের করা হয় তাহলে মানুষের সেটার প্রতি আস্থাটা বেড়ে যাবে। কারণ মানুষ তো সেটা দেখতে পারবে যে এআই এভাবে কাজ করছে। তো দেখি যে এটার সাথে কোনটা ম্যাচ করা। এখানে কিন্তু সলিউশন নিয়ে বলেছে, ঠিক আছে? কিভাবে মানুষের ট্রাস্ট বাড়ানো যায় এআই এর প্রতি। আচ্ছা, এটা আমরা ইউজ করে ফেলেছি, এটা ইউজ করে ফেলেছি, এটা ইউজ করে ফেলেছি। The process by which AI can help কিভাবে এআই দিয়ে আমরা গুড ডিসিশন মেক করতে পারি এটা এখানে বলে নাই। ঠিক আছে? The advantages of involving users in AI process আচ্ছা, ইউজার্স না এটা বলে নাই। ইউজার্স আ এখানে কিন্তু বলেছে যে হ্যাঁ, মানুষজনকে এআই এর প্রতি আরো বেশি ইন্টারেক্ট করানো বাড়ানো হবে। কিন্তু এখানে অ্যাডভান্টেজ ইনভলভিং ইন এআই প্রসেসে কিন্তু বলেন। ঠিক আছে? কাজেই আপনি হচ্ছে ওয়ান সাইডেড একটা ইনফরমেশন বা একটা এক্সাম্পল এর সাথে ম্যাচ করে কিন্তু কনফিউজ হবেন না। এনকারেজিং ওপেননেস অ্যাবাউট হাউ এআই ফাংশনস। দেখেছেন এটা কিন্তু একবারে পয়েন্ট বাই পয়েন্ট মিলে যাচ্ছে। কিভাবে এআই ফাংশন করে এটার প্রতি যদি ওপেননেস বা সেটা যদি আরো বেশি সেটাকে উন্মুক্ত করা হয়, তাহলে কি হবে? মানুষের জন্য বেটার হবে বা সবার জন্য এটা বেটার হবে। তার মানে কি? এনকারেজিং ওপেননেস, এখানে ওপেননেসটাকে এনকারেজ করে নেই ওই প্যারাগ্রাফে? হ্যাঁ, ওই প্যারাগ্রাফে কি করেছে যে ওপেননেসটাকে এনকারেজ করেছে। তাহলে এটা কি হবে? এটা হবে এটা। কি হবে? দিস ওয়ান। আচ্ছা, টা দেখি আমরা কি আছে। Research suggests that allowing people some control over AI decision making could also improve trust and enable AI to learn from human experience.
এর প্রতি যদি মানুষকে কিছু কন্ট্রোল দেওয়া হয় এর ডিসিশন মেকিং প্রসেসে, তাহলে কি হবে? মানুষ হচ্ছে এআই হচ্ছে হিউম্যান এক্সপেরিয়েন্স থেকে লার্ন করতে পারবে। ফর এক্সাম্পল, one study showed that when people were allowed the freedom to slightly modify an algorithm, they felt more satisfied with its decisions and more likely to believe it was superior and more likely to use it in the future. যখন মানুষকে একটা এআই অ্যালগরিদমকে সামান্য টুইক করতে দেওয়া হয়েছে যে আপনি চাইলে একটা সামান্য চেঞ্জ করতে পারবেন, তখন দেখা গেছে যে ওই এআই এর প্রডিউসড রেজাল্টের প্রতি মানুষের আস্থা বা ট্রাস্ট অনেক বেশি বেড়ে গিয়েছে। ঠিক আছে? এবং তারা সেটাকে আরো বেশি ইউজ করবে ফিউচারে, এমনটা তারা বলেছে। We don't need to understand the intricate inner workings of AI systems. আমরা এআই এর অন্তর্নিহিত intricate workings দিয়ে জানার আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে? But if people are given a degree of responsibility for how they're implemented, they will be more willing to accept AI into their lives. কিন্তু মানুষকে যদি কিছু রেসপন্সিবিলিটি দেওয়া হয় যে কিভাবে এআই ইমপ্লিমেন্ট হচ্ছে, তাহলে তারা আরো বেশি সেটাকে তাদের লাইফে অ্যাকসেপ্ট করে নিবে বা লাইফে তাদেরকে সেটা আরো উইলিংলি ইউজ করবে এআই কে। আচ্ছা, তাহলে দেখি চলুন এটা কোনটার সাথে ম্যাচ করছে। সাকসেসফুল এআই অ্যাপ্লিকেশন, এটা তো অবভিয়াসলি হবে না, বুঝতেই পারছেন। আর বাকি থাকে কোনটা? দ্য অ্যাডভান্টেজেস, এটা কি ইউজ, এই যে এটাও কিন্তু এখানে বলেন দ্য প্রসেস উইথ হুইচ আই ক্যান হেল্প আস মেক গুড ডিসিশনস, এটাও হবে না। The advantages of involving users in AI process, দেখেন এটা কিন্তু মানে পয়েন্ট টু পয়েন্ট মিলে যাচ্ছে। কিভাবে ইউজারকে আমরা এআই এর প্রসেসে ইনভলভ করে এটা থেকে অ্যাডভান্টেজ নিতে পারি। ঠিক আছে? এখানে বলেনি যে এআই ডিসিশন মেকিং প্রসেস যদি মানুষকে আমরা কাজে লাগাই, তাহলে মানুষের এক্সপেরিয়েন্স থেকে, হিউম্যান এক্সপেরিয়েন্স থেকে এআই শিখতে পারবে। তাহলে অবভিয়াসলি দ্য অ্যাডভান্টেজেস অফ ইনভলভিং ইউজার্স ইন এআই প্রসেস, কিভাবে ইউজার্সকে এআই প্রসেসে ইনভলভ করলে সেটা মানে অ্যাডভান্টেজেস পাওয়া যায়। আরো কি অ্যাডভান্টেজ ওখানে বলেছে যে মানুষের ওটার প্রতি ট্রাস্ট বাড়বে, মানুষ ওইটাকে আরো তাদের ডেইলি লাইফে ইমপ্লিমেন্ট করতে যাবে। ঠিক আছে? তাহলে এটা কি হবে? দ্য অ্যাডভান্টেজেস অফ ইনভলভিং ইউজার্স ইন এআই প্রসেসেস। তাহলে সেকশন F হবে। ফাইন। Okay, so that is the end of our video. I'll see you guys in the next one. If you guys have any questions regarding how to solve these types of questions and you need in-depth answers, you can always put a comment in the comment section below.